বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময় বসেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর শরিকদের সঙ্গে এটি তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এ বিষয়ে আরও জানব, যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, মতবিনিময় শুরু হয়েছে কিনা এবং আলোচনায় কি কি বিষয় প্রাধান্য পাবে সে বিষয়ে আর একটু বিস্তারিত আমাদের জানাবেন। তারা আলোচনায় কি কি বিষয় প্রাধান্য পাবে সেটি মূলত আসলে এখানে বৈঠক শেষে যখন তারা বের হয়ে আমাদের সঙ্গে কথা বলার পরে আমরা সে বিষয়ে বিস্তারিত বলতে পারবো। তবে যেটি ধারণা করা হচ্ছে যে সরকারের সঙ্গে এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো সেই নির্বাচনের পরে সরকার গঠনের পরে বিএনপি সরকার গঠনের পরে যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের সঙ্গে কিন্তু আনুষ্ঠানিক বৈঠক এর আগে অনুষ্ঠিত হয়নি। এই 5 মাসের মাথায় এসে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই যুগপৎ শরিক যারা ছিলেন তাদের সঙ্গে এই বৈঠকটির আমন্ত্রণ করেছেন এবং এখানে একটি নৈশভোজের আমন্ত্রণ। মূলত এর আগে যুগপৎ আন্দোলনের শরিক যারা তাদের সঙ্গে একটি মতবিনিময় এখানে অনুষ্ঠিত হবে এবং আমরা যেটি দেখেছি যে সন্ধ্যা 7:30 নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এখানে প্রবেশ করেছেন। এর অনেক আগে থেকেই যুগপৎ শরিক যেই নেতৃবৃন্দ যারা ছিলেন আমরা যতদূর জানতে পেরেছি যে 34টি রাজনৈতিক দলের প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী আজকের এই এখানে আমন্ত্রণ পেয়েছেন এবং তারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী প্রবেশ করার আগেই তারা এখানে গিয়েছেন এবং বৈঠকটি 7:30টার পরে এখানে শুরু হয়েছে এবং বৈঠক শেষে আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত যে বিএনপি মহাসচিব অথবা দলের শীর্ষ কোনো নেতৃস্থানীয় কোনো নেতা এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন। এছাড়া যুগপৎ শরিক যারা রয়েছেন শরিকদের মধ্য থেকেও নেতাকর্মীদের সঙ্গে এখানে বের হয়ে হয়তো আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তখন আমরা আসলে বিস্তারিত জানতে পারবো যে কি বিষয়ে আসলে আলোচনা হলো। তবে আমরা এখন পর্যন্ত যদি ধারণা করা হচ্ছে সরকার গঠনের পরে এই যুগপৎ শরিক, আপনি জানেন যে 24-এর গণ অভ্যুত্থানে যে স্বৈরাচার সরকারের পতন হয় সেই স্বৈরাচার সরকারের পতনে কিন্তু এই যুগপৎ শরিকদের একটি অনন্য অবদান ছিল। কারণ বিএনপি যে দীর্ঘ 1.5 দশক ধরে যে আন্দোলনটি চালিয়ে আসছিল শেষ পর্যায়ে এসে 2022 সাল আমরা যেটি দেখেছি যে বিএনপির পাশাপাশি এই শরিক যাদেরকে 12 দলীয় ঐক্যজোট বা গণতন্ত্র মঞ্চ যেটি বলেন না কেন তারা কিন্তু মাঠে সক্রিয় অবস্থানে ছিলেন এবং বিএনপির যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামের পাশাপাশি তারাও সরকার পতনের আন্দোলনে অংশ নিয়েছিলেন। তো সবকিছু মিলিয়ে তাদের সঙ্গে কিন্তু বিএনপির পূর্ব থেকে একটি ভালো সম্পর্ক ছিল এবং সরকার গঠনের পরে সেই সম্পর্কটি সামনের দিকে কি হতে যাচ্ছে বা যারা যুগপৎ আন্দোলনে ছিল তাদের আমরা কয়েকজনকে দেখেছি যে তারা কিন্তু সরকারের বিভিন্ন জায়গায় তাদের অবস্থান নিশ্চিত করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে তারা এখান থেকে বের হওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করে কি বিষয়ে আলোচনা হলো বা জি শফিকুল, ধন্যবাদ। তখন নিশ্চয়ই আমরা আবার আপনার সাথে যুক্ত হব মতবিনিময় শেষ হওয়ার পর এবং সেখানে যেসব বিষয়ে আলোচনা হলো তার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। ধন্যবাদ। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এজন্য দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভারত ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা করছেন তিনি। সোমবার ইস্কাটনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। দুপুরে রাজধানীর 20 মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা নিশ্চিত করেন। আশা কি করব কি না করবো সেটা তো ভারত সরকারের উপর ডিপেন্ড করে। আমাদের সরকারের থেকে চিঠি গেছে, আমরা অপেক্ষা করব। অবশ্যই আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং যা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। এদিকে সার্কের পুনরুত্থানে সরকার কাজ করলেও বিমস্টেক আর সার্ক একটি আরেকটির বিরোধী নয় বলে জানান তিনি। বিমস্টেকে যে দেশগুলো আছে সেগুলো অনেকগুলো দেশ সার্ক ভুক্ত সার্ক প্ল্যাটফর্মে নেই। তো অবশ্যই এটা পরিষ্কার যে সার্ক এবং বিমস্টেক দুটোই একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে এবং দুটোই কোএক্সিস্ট করতে পারে এবং সার্ক এবং বিমস্টেক দুটি প্ল্যাটফর্মের মাধ্যমেই আমরা বাংলাদেশ এবং আমাদের এই অঞ্চলের দেশগুলোর এবং মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব।
এর আগে সোমবার দুপুরে বিমস্টেক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমাদের অঞ্চল সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ, মানব পাচার, মাদক পাচার, সাইবার হুমকি, অবৈধ মাছ ধরা, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ এবং মানবিক সংকট সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তাই সামুদ্রিক নিরাপত্তা, আইন প্রয়োগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, মানবিক সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বিমস্টেককে আরও কার্যকর সহযোগিতা জোরদার করতে হবে। তিনি জানান, বিমস্টেকের বর্তমান সভাপতি এবং স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ শুধু সভা আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আঞ্চলিক সংযোগ আমাদের অভিন্ন আকাঙ্ক্ষার অন্যতম প্রধান ভিত্তি হয়ে থাকতে হবে। পরিবহন সংযোগ বিষয়ক বিমস্টেক মাস্টার প্ল্যান আমাদের একটি সুস্পষ্ট রূপরেখা দিয়েছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর কার্যকর বাস্তবায়ন। নীল অর্থনীতিতে যৌথ সমৃদ্ধি, জলবায়ু সহনশীলতা ও দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করার কথাও জানান তিনি। রোহিঙ্গাদের ফেরাতে চান সদস্যদের সহযোগিতাও। একজন বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে বাংলাদেশ আন্তরিকভাবে আশা করে যে বিমস্টেকের কাঠামো এবং এই বহুপাক্ষিক সংস্থার সদস্য রাষ্ট্রগুলো রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে অঙ্গীকারবদ্ধ থাকবে। নাদিয়া শারমিন, একাত্তর, ঢাকা। জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মুজাফফরের বিচার সেনা আইনি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। একই সাথে মন্ত্রী বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সেনা আইন ও ফৌজদারি আইনে একযোগে বিচারের সুযোগ নেই। এছাড়া সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান সংঘাতে স্পর্শকাতর হয়ে ওঠায় শুধু মিয়ানমার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। মহিম মিজানের রিপোর্টে বাকিটা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর নতুন করে আলোচনায় আসে পুশিন। দেশটির বিভিন্ন সীমান্ত দিয়ে একের পর এক পুশিনের চেষ্টা চলে, তবে তা রুখে দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সোমবার বিজিবি সদর দপ্তর ভাষণ শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ। প্রদেশের যে নির্বাচিত সরকার, তাদের কিছু কিছু পলিটিক্যাল এজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। আমরা বলেছি যদি সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশের নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয় বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করব, করে যদি সেটা সত্যতা পাওয়া যায়, সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসবো। এছাড়া অন্য কোনো উপায়ে আমরা কাউকে অ্যালাউ করব না। এদিকে মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির রেশ ওপারেও রয়েছে। বিভিন্ন সময় তাদের সীমান্ত বাহিনীগুলোতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হতাহতের শিকার হচ্ছে বাংলাদেশিরা। ঘটনা সামাল দিতে বিজিবিকে মাইন ডিটেক্টর ডিভাইস দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, শুধুমাত্র মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মায়ানমার সীমান্তটা আমাদের জন্য এখন খুবই ভালনারেবল হয়েছে বিভিন্ন কারণে। সেটার সাথে অন্য দেশের যে কাঁটাতারা নির্মাণের বিষয়টা একটু ডিফারেন্ট। আমরা মায়ানমার সীমান্তে সার্বক্ষণিক একটা দেখেছি আরাকান আর্মির সাথে মায়ানমার সরকারের মিলিটারির সাথে একটা যুদ্ধ অবস্থা সবসময় বিরাজ করছে, যার মধ্যে আমরা স্যান্ডউইচ হচ্ছি অনেকটা। সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনও পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি, তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। দীর্ঘদিন প্রতিবেশী দেশে পলাতক থাকা মেজর মুজাফফরের বিচার জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সেনা আইনে সম্পন্ন করা হবে বলে জানালেন সালাউদ্দিন আহমেদ। তার অন্যান্য সহযোগীদের সামরিক আদালতের বিচার হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি সিভিল আইনে আলাদা মামলা করার কোনো আইনগত সুযোগ রয়েছে কিনা সেটিও পর্যালোচনা করা হবে বলে ইঙ্গিত দেন মন্ত্রী। আগে যারা একই মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার মধ্যে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আসে কিনা সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে সেই আইনে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলা অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে। বিজিবিকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ। মহিম মিজান, একাত্তর।
ঢাকা। জুলাইয়ের চেতনা বিক্রি করে রাজনীতি করা যাবে না, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে জুলাইয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান নিয়ে রাজধানীর বিএমএ ভবনে ন্যাশনাল উলামা অ্যালায়েন্স আয়োজিত জুলাইয়ের রক্তাক্ত জুব্বা সেমিনারে নাহিদ বলেন, আওয়ামী লীগ ৭১-এর চেতনা বিক্রি করেছে। গুম খুনের মাধ্যমে তারা দেশে আধিপত্যবাদের রাজত্ব কায়েম করেছে। নাহিদ বলেন, দেশের যে কোনো সংকটে সব অঙ্গনের শিক্ষার্থীরা প্রয়োজনে রাজপথে আবারও থাকবে। আওয়ামী লীগ ৭১-এর চেতনা বিক্রি করেছে। গুম খুনের মাধ্যমে তারা দেশে আধিপত্যবাদের রাজত্ব কায়েম করেছিল, আর এই সরকার জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। জুলাই চেতনা মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনার মতো কোনো চেতনা না, বরং গত 50 বছর ধরে মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ সেই রাজনীতি করেছে, এই দেশকে বিক্রি করার রাজনীতি করেছে। তারেক রহমান দেশে এসেছেন, শিলং থেকে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এসেছেন, তারা ক্ষমতায় বসতে পেরেছেন জুলাইয়ের চেতনার ফলে, জুলাইয়ের এই ঘটনার ফলে। দ্রুত সময়ের মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আগামী 2 দিন ঢাকা সহ 7 বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। অতি বর্ষণে ঢাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, রংপুর ও সিলেট বিভাগের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জেলা সহ হাওর অঞ্চলে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা হতে পারে। মিল্টন আনোয়ারের রিপোর্ট। জুলাইয়ের শুরুতে ভারী বর্ষণে রাজধানী জুড়ে জলাবদ্ধতায় নাকাল হয়েছে নগরবাসী। আর চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড় ধসে প্রাণ হারায় অর্ধশতাধিক মানুষ। আবারও ঢাকাসহ 7 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া বিভাগ। জানিয়েছে 20 জুলাই থেকে পরবর্তী 48 ঘণ্টায় এই বৃষ্টিপাতে আবারও ডুবতে পারে ঢাকা। আছে লঘু নিম্নচাপেরও শঙ্কা। আজ সকাল 11টা থেকে পরবর্তী 48 ঘন্টার জন্য চট্টগ্রাম বিভাগ ছাড়া আর যে 7টা বিভাগ রয়েছে সবগুলো বিভাগের জন্যই ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি এই ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানালেন, রংপুর ও সিলেট বিভাগের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে আগামী 2 দিন পানি আরও বাড়ার পূর্বাভাস থাকায় রংপুর বিভাগের কয়েকটি জেলা ও সিলেটের নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা জানানো হয়েছে। তিস্তা, ধবলা ও দুধকুমার নদী অববাহিকাতে পানি বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায়, এবং এর ফলে মূলত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ইত্যাদি জেলার কিছু নিম্নাঞ্চলে আগামী 2 দিনে স্বল্পমেয়াদী অথবা আকস্মিক বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর জেলার সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, জাদুকাটা, ভোগাইবংশ, সোমেশ্বরী ইত্যাদি নদীর পানির সমতল আগামী 2 দিনে বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে, যার ফলে মূলত এই বর্ণিত 5টি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের প্রধান নদীগুলোতে পানি এখনও বিপদসীমার নিচে থাকায় আপাতত মধ্যমেয়াদী বন্যার আশঙ্কা নেই বলে জানালেন এই প্রকৌশলী। প্রধান নদী অববাহিকার পানি এখনো বিপদসীমার নিচে অবস্থান করছে। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 এর সাথে।